ঠিক আছে, শুরু করো। Thank you, Joyita. Welcome, I am madam. really thankful to Joyita Pramanik, my sister, and Assistant Professor, Moina College, and Principal, and all my beloved students, and উদয়ন মন্ডল স্যার এবং বাকি যারা আছেন প্রত্যেককে my thanks for giving me this opportunity to say something in front of you. আমি নিজেকে খুব ধন্য মনে করছি এত সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই আমি খুব ভালো বক্তা নই, যেটা উদয়ন স্যার খুব সুন্দর করে বললেন। আচ্ছা জয়িতা, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি খুব ভালো বক্তা নই, আমি একটু গল্প করব সবার সাথে আজকে, কারণ আমার গল্প শুনতে এবং গল্প পড়তে খুব ভালো লাগে। আর আগেই বলেছি, এমন একটা মানুষ যার সম্পর্কে বলার মতো সাহস বা মানে ঔদ্ধত্য আমার নেই। তো কোনো একদিন একজন নাস্তিক প্রফেসর ক্লাসে ঢুকেই তার ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন একটা। তিনি বললেন, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সৃষ্টিকর্তা তৈরি করেছেন। তো সেই পরিস্থিতিতে একজন ছাত্র বেশ আত্মবিশ্বাসের সাথেই উত্তর দিল, হ্যাঁ স্যার, সবকিছুই সৃষ্টিকর্তা তৈরি করেছেন। তখন শিক্ষক খুব মজার সঙ্গে, তাই নাকি? ছাত্রটির উত্তর শুনে মুচকি হাসেন প্রফেসর। সৃষ্টিকর্তা সত্যিই সবকিছু তৈরি করেছেন, তুমি ভেবে বলছো? হ্যাঁ স্যার, ভেবে বলছি। ছাত্রটি আগের মতো আত্মবিশ্বাসের সাথে হ্যাঁ বোধক উত্তর দিতেই প্রফেসর আবারও প্রশ্ন করেন, সৃষ্টিকর্তাই যদি সবকিছু তৈরি করে থাকেন, তাহলে উনি তো খারাপকেও সৃষ্টি করেছেন। তোমার উত্তর অনুযায়ী যেহেতু খারাপের অস্তিত্ব আছে এবং আমরা কি সেটা আমাদের কাজের উপর নির্ভর করেই নির্ধারণ হয়, সেই যুক্তি অনুযায়ী তাহলে সৃষ্টিকর্তা নিজেই খারাপ। অর্থাৎ মাস্টারমশাই সৃষ্টিকর্তাকেই খারাপ বললেন, যেহেতু তিনি হচ্ছেন একজন নাস্তিক। কারণ আমাদের ভালো মন্দ সব গুণ উনি তৈরি করেছেন। প্রফেসরের এমন কথা শুনে সব ছাত্র চুপ হয়ে গেল, কেউ কিছু বলছে না বা বলার সাহসও রাখছে না। ছাত্রদের চুপ হয়ে যাওয়া দেখে প্রফেসর নিজের উপরে খুব সন্তুষ্ট হলেন এবং নিজে নিজে খুব আনন্দ অনুভব করলেন। কিছুক্ষণ পর আরেকজন ছাত্র উঠে দাঁড়ালো। প্রফেসর আমোদে ভঙ্গিতে জিজ্ঞাসা করেন, কিছু বলতে চাও? ছাত্রটি হাসি মুখে প্রফেসরের কাছে জানতে চায়, আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার? অবশ্যই করতে পারো। প্রফেসর অনুমতি দিতেই ছাত্রটি জিজ্ঞাসা করে, স্যার, ঠান্ডা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে কি? প্রশ্ন শুনে প্রফেসর চেহারায় বিরক্তি ফুটে ওঠে। কি গাধার মতো প্রশ্ন করো, ঠান্ডার অস্তিত্ব থাকবে না কেন? অবশ্যই ঠান্ডার অস্তিত্ব আছে। তোমার কি কখনো ঠান্ডা লাগেনি? এবার ছাত্রটি মুচকি এসে উত্তর দেয়, সত্যি বলতে কি স্যার, ঠান্ডার কোনো অস্তিত্ব নেই। আমরা যেটাকে ঠান্ডা বলি পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা আসলে তাপের অনুপস্থিতি। আমরা এই ঠান্ডা শব্দটিকে জাস্ট কম তাপ কিংবা তাপের অনুপস্থিতিকে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি। কিছুক্ষণ পর ছাত্রটি আবার প্রশ্ন করে, স্যার, অন্ধকার বলে কিছু পৃথিবীতে আছে? প্রফেসর উত্তর দেন, কেন থাকবে না, অবশ্যই অন্ধকারের অস্তিত্ব আছে। ছাত্রটি সহাস্যে উত্তর দেয়, আপনার ধারণা ভুল স্যার, অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। আমরা আলোকে নিয়ে রিসার্চ করতে পারি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারি, আলোর গতি বের করতে পারি, কিন্তু অন্ধকারের অস্তিত্ব নেই বলেই আমরা অন্ধকার নিয়ে কোনো কিছু করতে পারি না। সামান্য একটা আলোক রশ্মি অন্ধকার দূর করতে যথেষ্ট, কিন্তু অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না, কারণ অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি। ছাত্রটি আবার প্রশ্ন করে বসে, স্যার, এবার বলেন, খারাপ কি অস্তিত্ব আছে? প্রফেসর ভীষণ ক্রুদ্ধ হয়ে গেলেন এবং প্রচন্ড মেজাজ হারিয়ে ফেললেন ছাত্রটির প্রশ্ন শুনে। অস্তিত্ব নেই, এটা হচ্ছে খারাপ বলে কিছু নেই। তুমি কি খারাপ কিছু দেখতে পাও না? প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলো খারাপ নয়? ছাত্রটি বেশ জোরের সাথে উত্তর দেয়, না স্যার, খারাপের কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে ভালোর অনুপস্থিতি। এটা সেই ঠান্ডা এবং অন্ধকারের মতোই মানুষের অন্তরে
সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার অনুপস্থিতি এই খারাপ বা মন্দের অবস্থা তৈরি করে। এই ছাত্রটি কে ছিলেন জানেন? এই ছাত্রটি ছিল নরেন্দ্রনাথ দত্ত, যিনি তার পরবর্তী জীবনে বিবেকানন্দ হিসেবে আত্মপ্রকাশ করেন। সুতরাং স্বামীজি সম্পর্কে আমাদের মনে হয় এই গল্পটাই যথেষ্ট যে স্বামীজি কতটা বুদ্ধিমান এবং কতটা তার ছাত্র অবস্থা থেকেই তার উপলব্ধি কত প্রগাঢ় ছিল। নেক্সট স্লাইড। এখন আমাকে আজকে এখানে বলতে বলা হয়েছে যে এই স্বামীজির ইউথ এডুকেশন। মূলত স্বামীজিকে আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ করতে পারি না, কারণ তার যে জ্ঞান, তার যে চিন্তা, তার যে চেতনা, তার বিস্তার অনেক দূর। মানুষের জীবনের যে কোনো ক্ষেত্রেই স্বামীজিকে আমরা নিজের পাথেয় হিসেবে ধরতে পারি। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তিনি আমাদের যুবকদের কাছে একটা বড় আইকন। তাই আমরা তাকে সাইক্লোনিক মঙ্ক বলি, তাই আমরা তাকে রেভলিউশনারি মঙ্ক বলি, কারণ সারা পৃথিবীতেই তিনি একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন, বিশেষ করে যুবকদের মধ্যে। তার কারণ যুব সমাজ বিভিন্নভাবে যখন বিপদগামী হয়, যুব সমাজ যখন অন্ধকারের দিকে এগিয়ে যায়, তখন স্বামীজি হচ্ছেন আমাদের পাথেয়। স্বামীজির যে অমোঘ বাণী, স্বামীজির যে আত্ম উপলব্ধি, স্বামীজির যে ইন্সপিরেশনাল ওয়ার্ড, সেটা আমাদেরকে পুনরায় বাঁচতে সাহায্য করে। আমাদের নতুন পথের দিশারি হচ্ছেন স্বামীজি, আমাদের নতুনভাবে পথ দেখান, জীবনের উপলব্ধি করতে শেখান। তো স্বামীজির এইমস অফ এডুকেশনের ক্ষেত্রে যদি বলি আমরা, সেখানে অনেকগুলো বিষয়কে আমি স্লাইডের মধ্যে রেখেছি। সেটা হচ্ছে যে সেলফ ডেভেলপমেন্ট, অর্থাৎ নিজেকে তৈরি করা। এবার প্রশ্ন হলো, নিজেকে তৈরি করা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ নিজেকে তৈরি করা বলতে আমরা বুঝি নিজের জীবনটাকে তৈরি করা। তাহলে এবার প্রশ্ন হলো যে আমরা তো মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আবার নিজের জীবনকে তৈরি করার জন্য আলাদা রকমের ভাবনার দরকারটা কি? এবার প্রশ্ন হলো, এখন দেখা যাক যে নিজের জীবন মানে হচ্ছে আমাদের যে লাইফ, সেটাকে আমরা চরিত্র বলতে পারি। চরিত্র বলতে তাহলে আমরা কি বুঝি? চরিত্র ব্যাপারটা কি? মানুষের চরিত্র কেমন হওয়া উচিত? স্বামীজি এই চরিত্র সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলেছে, সেটা আমি পরের দিকে যাচ্ছি। প্রথমে আমি আলোচনার মধ্যে আসছি যে সেলফ ডেভেলপমেন্ট, অর্থাৎ নিজের উন্নতি বা নিজেকে গড়া। তাহলে আমরা মানুষ, রক্তে মাংসে মানুষ, আমাদের একটা শরীর আছে, আমাদের একটা প্রাণ আছে, আমরা তো মানুষ। কিন্তু তাহলে আমরা গড়বো কাকে? স্বামীজি বলছেন নিজেকে গড়তে হবে। কেন গড়তে হবে? কারণ জীবন সুন্দর হতে পারে, অসুন্দর হতে পারে। জীবন সুন্দর হলে কেমন হয়? নিজের জীবন শান্তি আসে, যথার্থ সুখ আসে, আর সে জীবন অন্যের জন্য সুখ শান্তি কল্যাণ নিয়ে আসে। আর জীবন যদি অসুন্দর হয় তাহলে কেমন হয়? জীবনে শান্তি থাকে না, যথার্থ সুখ লাভ হয় না, আর সে জীবন অন্যের অশান্তি, দুঃখ ও কল্যাণের কারণ হয়। তাহলে এই যে জীবন গড়া মানে সেলফ ডেভেলপমেন্ট, এর মানে স্বামীজি বলতে চাইছেন যে জীবন গড়া মানে হচ্ছে একদিক থেকে নিজের উন্নতি, নিজের কল্যাণ, এবং যদি নিজের কল্যাণ করা যায় তাহলে সেটা নাকি জগতের কল্যাণ হয়। আর যদি নিজের কল্যাণ না হয় তাহলে নিজের জীবন যেমনি অসুন্দর হয় তেমনি জগতেরও অসুন্দর হয়। তাহলে এখানে জীবন গড়া বলতে গেলে নিজের জীবনকে তৈরি করা। এবার স্বামীজি বলছেন যারা পরের জন্য জীবন ধারণ করে তারাই যথার্থ জীবিত, অন্যরা মৃতের অধম। অর্থাৎ জীবনটা আমরা তৈরি করব, আমাদের সেলফ ডেভেলপমেন্ট হবে, তার মূল উদ্দেশ্য হলো মানুষের জন্য কাজ করা। মানুষের জন্য কাজ যদি আমরা করি তাহলে স্বামীজি বলছেন এটা হচ্ছে যথার্থ জীবন। জীবন গড়ার পিছনে আরেকটা জিনিস আছে, সেটা কি? একটা সামাজিক দায়িত্ব আছে। আমার জীবন সুন্দর হলে আমি সুখী হব, না হলে সুখী হব না, মেনে নিলাম। আমি সুখী না হলে কার কি? এটা আমার একটা প্রশ্ন। এবার বলছে কেউ বলতে পারে না, বলবার অধিকারও নেই যে আমি সুখী না হলে কার কি। কারণ কি? তুমি নিজে সুখী হলে কার কি হলে হতে পারে, কিন্তু সুন্দর জীবনের অধিকারী না হলে, যখন অন্যের তোমার দ্বারা অসুখী হবার সম্ভাবনা রয়েছে, তখন তুমি জীবনকে অসুন্দর করতে পারো না। অর্থাৎ যদি আমরা নিজের জীবনকে সুন্দর না করি তাহলে গ্যারান্টি দিয়ে একটা কথা বলা যায়, আমাদের দ্বারা অন্যের জীবন কখনো সুন্দর হবে না। আর যারা মানুষকে এবার প্রশ্ন হলো, তাহলে এটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই যে স্বামীজি জীবন গড়ার কথা কেন বলেছিলেন।
কারণ যারা মানুষকে সম্পূর্ণভাবে জানেন, মানুষের প্রতি যাদের অনন্ত সম্ভাবনা যারা প্রত্যক্ষ দেখতে পান, যারা মানুষের অপূর্ণতাকে দেখে ব্যথায় যাদের চোখ আহ জলে ভরে যায়, তার মধ্যে হচ্ছে স্বামীজি একজন, যিনি একসময় ভারতবর্ষের যুবকদের করুণ পরিস্থিতি, তাদের বিপদগামী হয়ে যাওয়া, সমাজের কুসংস্কার, সমাজের জাতপাত, সমাজে বিভিন্ন রকমের হাজারো রোগগ্রস্ত ভারতীয় সমাজকে নিয়ে তিনি ভীষণ চিন্তিত ছিলেন। তাই তিনি যুব সমাজকে গড়তে চেয়েছিলেন। যুব সমাজের মাধ্যমেই সারা ভারতবর্ষকে বিশ্ব শ্রেষ্ঠ আসনে একটা দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাই তিনি মানুষ গড়ার কথা বলেছিলেন। স্বামীজির যুব যে এডুকেশন, ইউথ এডুকেশন, তার মূল কথা হচ্ছে যুবকরা নিজের জীবন তৈরি করবে এবং যুবকরাই আমাদের দেশ গড়বে। যুবকদের চারিত্রিক ধীরতার উপরেই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ নির্ভর করে। তারপরে তিনি আসলেন ক্যারেক্টার ফরমেশন, চরিত্র গঠন। চরিত্র গঠন কেন দরকার? আজকের এই যে আলোচ্য বিষয় আমি যেটা করছি সেটা মূলত আমাদের ইউথদের জন্য। তার কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে খুবই দুঃখের বিষয়, আমি আমার যে বিষয়টা আজকে আমি রেখেছি যে রেলিভেন্স অফ স্বামী বিবেকানন্দস ভিউজ অন ইউথ এডুকেশন ইন প্রেজেন্ট পার্সপেক্টিভ। কারণ বর্তমান পার্সপেক্টিভ যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের ভীষণ একটা চিন্তা হয় যে আমাদের যুব সমাজ কোন দিকে যাচ্ছে। তার কারণ তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে, বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে সারা পৃথিবী কিন্তু ব্যাপকভাবে তার উন্নতি সাধন করে চলেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে উন্নতি দিকে আমরা এগিয়ে চলেছি, এই উন্নতি কি উন্নতি? এই মানে স্বামীজি এই উন্নতিকে কিভাবে ব্যাখ্যা করেছেন? স্বামীজির কাছে এই উন্নতি হচ্ছে একটা বাহ্যিক উন্নতি। স্বামীজি কিন্তু কখনো বাহ্যিক উন্নতির প্রয়োজনের কথা বলেছেন, কিন্তু অতটা জোর দেননি। তাই তিনি এই বাহ্যিক উন্নতির কথা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি অন্তর্জগতের উন্নতির কথাও বলেছেন। তার কাছে অন্তর্জগতের উন্নতি কিন্তু মূল উন্নতি, যার উপরে নির্ভর করে বাহ্যিক উন্নতি। বাহ্যিক উন্নতি কখনো অন্তর্জগতের উন্নতি করতে পারে না। তাই স্বামীজি এই অন্তর্জগৎ এবং বহির্জগৎ, এই দুটো জগতের মধ্যে একটা মেলবন্ধন করার চেষ্টা করেছেন। অর্থাৎ আমি একটা মানুষ, আমার চিন্তা, আমার চেতনা এটা কেমন হবে, আমার ভেতরকার যে মানুষটা আছে সেটাকে আমরা কেমন ভাবে তৈরি করতে পারবো, তার উপরে নির্ভর করে আমাদের বাহ্যিক জীবন। তার কারণ সেই সময় দাঁড়িয়ে যারা হচ্ছেন ইউরোপ কান্ট্রি বা আমেরিকা, তিনি চিকাগোতে বক্তব্য দিয়েছেন, সারা পৃথিবীকে দেখেছেন এবং দেখে সারা পৃথিবীর সঙ্গে ভারতীয় মানুষদের, ভারতীয় সংস্কৃতিকে যখন তুলনা করেছেন, তখন তার মনে হয়েছে যে ভারতবর্ষ হচ্ছে একটা দেশ যেখানে মানুষের জগতের বা অন্ত উন্নতির কথা বেশি করে বলে, এবং বাইরের জগতের মানুষ যাদেরকে ইউরোপ বা আমেরিকার মানুষের সঙ্গে তুলনা করেছেন, তখন বলেছেন যে আমাদের সংস্কৃতি কিন্তু তাদের সংস্কৃতি থেকে অনেক উন্নত। তাই আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে বাইরের প্রচুর মানুষ কিন্তু সেই স্বামীজির আহ্বানে, স্বামীজির চিন্তায় চেতনায়, স্বামীজির দর্শনকে বিশ্বাস করে আমাদের দেশে চলে এসেছেন। তার মধ্যে অন্যতম যার নাম না করলে না হয়, তিনি হচ্ছেন ভগিনী নিবেদিতা। সেই সম্পর্কে বলতে গিয়ে ছোট্ট একটা জাস্ট গল্প আমি করছি আজকে আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে। ভীষণ দরকার আমাদের জানা ভগিনী নিবেদিতা। আজকে বিবেকানন্দের আলোকে আমরা ভগিনী নিবেদিতাকে দেখব। ভগিনী নিবেদিতা যখন ভারতবর্ষে এসেছিলেন, তখন তিনি দেখলেন ভারতবর্ষের একটা জরাজীর্ণ চেহারা। সেখানে আমার আগের বক্তা তিনি আজকে উইমেন এডুকেশন নিয়ে বলেছেন। তো সেই উইমেন এডুকেশন নিয়ে বলতে গেলে আজকে কিন্তু ভগিনী নিবেদিতাকে বাদ দিয়ে সেটা হয় না। যাই হোক, আমি শুনতে পাইনি। তো কলকাতাতে যখন তিনি আসেন, তখন কিন্তু ভগিনী নিবেদিতা একজন খ্রিস্টান, তার কাছে আমাদের ঘরের মেয়েরা পড়বে, এটা কখনো মেনে নেওয়া যায় না। তৎকালীন আমাদের কলকাতার ভদ্র সমাজের মানুষ যারা, তারা কিন্তু কোনো তাদের মেয়েদেরকে তার কাছে পড়াশোনা করতে পাঠায়নি। তার কারণ যেহেতু তিনি খ্রিস্টান, তাই আমরা যদি তার কাছে পড়তে পাঠাই তাহলে আমাদের জাত চলে যাবে। তার জন্য ভগিনী নিবেদিতা কি করেছিলেন, সেই সময় যারা পিছিয়ে পড়া মানুষ, সাঁওতাল বাড়ির মায়েদেরকে বুঝিয়েছিলেন যে এই যে আপনাদের মেয়েরা, তাদেরকে যদি শিক্ষায় শিক্ষিত করা না যায়, তাহলে কিন্তু তারা প্রকৃত মানুষ হবে না। তাদের উন্নতির জন্য শিক্ষা দরকার, আপনি ওদেরকে দিন, আমি ওদেরকে পড়াশোনা শেখাবো। তখন তিনি এই সাঁওতাল মেয়েদের, বাগদি মেয়েদের নিয়ে পড়াশোনা করিয়ে একটা নির্দিষ্ট সময়ের পরে তাদের ব্যাপক উন্নতি ঘটান। এবং সেই উন্নতি দেখে তখন যারা একসময় বলেছিলেন যে আমাদের জাত চলে যাবে,
তখন তারা ইন্সপায়ার হন যে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে। এবং সেই সময় আমাদের সমাজের এমন করুণ অবস্থা যে তখন কলকাতায় ভগিনী নিবেদিতার রান্না করার জন্য কোনো মানুষ পাওয়া যায়নি, তাকে নিজেকে রান্না করে খেতে হতো। কেন? কারণ তিনি খ্রিস্টান, সুতরাং তার তার রান্না আমরা করব না, আমাদের জাত চলে যাবে। তার মধ্যে একজন রাজি হয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি যতক্ষণ ঘরে রান্নাঘরে থাকবো ততক্ষণ কিন্তু ভগিনী নিবেদিতা রান্নাঘরে আসতে পারবে না, তার আসা চলবে না, আমি রান্না করে চলে যাব, তারপরে তিনি আসবেন। তাহলে এই হচ্ছে আমাদের তৎকালীন সামাজিক পরিস্থিতি, যেই সমাজ জাতপাত বিভিন্ন ধর্ম কুসংস্কারে বিভক্ত, মানুষের জরাজীর্ণ অবস্থা। মানুষের উন্নতির জন্য সেই সময় স্বামীজির প্রাণ কেঁদেছিল। স্বামীজি উপলব্ধি করতে পেরেছিলেন যে এই ভারতবর্ষকে যদি একটা সুন্দর দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদের যারা ইউথ, আমাদের যারা মহিলা, আমাদের যারা নারী শক্তি, তাদেরকে একসঙ্গে শিক্ষিত করতে হবে। তাই তিনি চরিত্র গঠনের কথা বলেছিলেন। এই চরিত্র গঠনের কথা বলতে গিয়ে এবার দেখা যাক তাহলে চরিত্র কি। আমাদের সকল প্রকার প্রবণতার অর্থাৎ বিভিন্ন অবস্থায় স্বাভাবিকভাবে আমরা যা করতে অগ্রসর হই তার সমাহারের নামই হচ্ছে চরিত্র। অর্থাৎ একটা মানুষ তার যে কর্ম পরিধি, সে যা কিছু করে, যা কিছু বলে, সামগ্রিক সবটাকে নিয়েই হচ্ছে একটা মানুষের চরিত্র। স্বামী বিবেকানন্দের চরিত্রের এই সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আমরা বিভিন্ন অবস্থায় বিভিন্ন সময়ে অনেক রকমের কাজ করার সুযোগ থাকলেও একটি কাজকে বেছে নিই। সবসময় সে বেছে নেওয়ার মধ্যে আমাদের বুদ্ধির বিচার খুব বেশি কাজ করে না, অথচ আমরা একটা কিছু করে ফেলি। এই যে একটা কিছু করে ফেলা, এটা কিন্তু একই অবস্থায় তিনজন হয়তো তিন রকমের করবে। এটা তিনি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করলেন যে মানুষের যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী কিন্তু মানুষ তার প্রতিদিনকার যে নিত্য যে কাজ সেটা কিন্তু করে থাকেন। এখন প্রশ্ন হলো যে চরিত্রের উপর এত জোর দেওয়া হয় কেন? জোর দেওয়া হয় এই কারণে যে এই চরিত্রের অঙ্গীভূত প্রবণতা সমূহের গতি অনুসারে সেই দেশের বা সমাজের বা জাতির মানুষের প্রতিনিয়ত একরকম কাজ করতে থাকবে। অর্থাৎ আমাদের দেশের মানুষের সামগ্রিক চরিত্র কেমন তার উপরে নির্ভর করে আমাদের দেশের ভবিষ্যৎ। এবং সমাজের বহু লোকের প্রতিনিয়ত সম্পাদিত সেই কার্যাবলী সমাজের, জাতির বা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই প্রত্যেক জাতির ইতিহাস এবং জাতির চরিত্রের সমুন্নতি বা অবনতির ইতিহাস হচ্ছে মানুষের সামগ্রিক চরিত্রের ইতিহাস। তাই আমাদের সুন্দর ইতিহাস সৃষ্টি করতে গেলে সবচেয়ে জোর দিতে হবে আমাদের চরিত্রের উপর, কারণ চরিত্রই আমাদের কার্যাবলীর নিয়ামক এবং আমাদের কার্যাবলী আমাদের ইতিহাসের স্রষ্টা। আমরা একটা সুন্দর উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবো বিষয়টা। সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষ বর্তমান সময়ে যদি আমরা দাঁড়িয়ে দেখি, এখন একটা প্যান্ডেমিক পরিস্থিতি, মানুষ ভীষণ আশঙ্কার মধ্যে আছে, যে কোনো সময় মানুষ ইনফেক্টেড হতে পারে, এমনকি মানুষের মৃত্যু অবধি হতে পারে। কিন্তু আমরা দেখছি যে যারা আজকে দেশের সেবা করেন, ডাক্তার, তারা অবশ্যই সেবা করছেন, তারা তাদের নিজের জীবন বিসর্জন দিচ্ছেন। তার পাশাপাশি কিন্তু আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করছি, অনেক নার্সিং হোম, অনেক ডাক্তার, তাদের বিরুদ্ধে এরকম কথা উঠছে যে তারা অনেক ভুল বিভ্রান্ত করে মানুষকে বিভিন্ন রকম ভাবে অসৎ উপায়ে টাকা রোজগার করছেন। এটা একটা দিক গেল। আমরা এখন যারা সমাজের গড়ার কারিগর, যারা শিক্ষক আমরা, অর্থাৎ আমার কথা বলছি আমি, আমরা আজকে সমাজে বিভিন্ন সময়ে প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছি যে একজন শিক্ষক সেই সেবাটা কিরকম ভাবে দেবে। এটা কি সে চাকরি হিসেবে দেবে নাকি একটা ব্রত হিসেবে দেবে? তাহলে স্বামী বিবেকানন্দ কি চরিত্রের কথা বলেছিলেন? যে একজন শিক্ষক তার যে সার্ভিস সেটা একটা ব্রত হিসেবে দেবে। তার কারণ সে হচ্ছে চরিত্র গড়ার কারিগর, সে হচ্ছে সমাজের মানুষের প্রত্যেকটা মানুষের চরিত্র গঠন করবে। তাহলে এরকম ভাবে যদি প্রত্যেকটা প্রফেশনে আমরা দেখি, পুলিশ, অ্যাডভোকেট, ডাক্তার, যত রকমের প্রফেশন আছে, সেখানে কিন্তু আজকে আমরা কিন্তু ভীষণভাবে শঙ্কিত, ভীষণভাবে আতঙ্কিত। তার কারণ সেখানে অনেক রকমের মানুষ আছেন যাদের সম্পর্কে কিন্তু করাপশন, যাদের সম্পর্কে দুর্নীতি, যাদের সম্পর্কে এই ধরনের কথা আমরা শুনি। নেতাজি আমাদের দেশের নেতাদের সম্পর্কে বলতে গিয়ে একটা কথা বলেছিলেন দুঃখ করে, যে আমাদের দেশে কেউ না কর্মী হতে চায় না, সবাই নেতা হতে চায়। ঠিক আছে, নেতা হোক, কোনো আপত্তি নেই, কিন্তু সেই যে রাজনৈতিক নেতা যাদের হাতে আমাদের দেশ, তারা কিন্তু আজকে দুর্নীতির সঙ্গে আপোষ করছেন। তাহলে এই যে চরিত্র গঠন কেন দরকার এবং শিক্ষার মাধ্যমে চরিত্র গঠনের কথা স্বামীজি বলেছেন, সেই জন্য আমাদের এই চরিত্র গঠনটা ভালো করে বুঝতে হবে যে সামগ্রিকভাবে যদি
চরিত্র তৈরি না হয়, তাহলে আমাদের দেশ কিরম ভাবে ক্ষতি হতে পারে। তাই যুব সমাজের প্রতি তিনি আহ্বান দিয়েছিলেন যে যুব সমাজ চরিত্র গঠনের মাধ্যমে, চরিত্রের উৎকর্ষণের মাধ্যমে আমাদের দেশকে তৈরি করবেন। তার পরবর্তী আরো অনেকগুলো বিষয় আছে, সব বিষয়ে আমি আলোচনার মধ্যে যাব না, কারণ হচ্ছে যে এখানে মোরাল এন্ড স্পিরিচুয়াল ভ্যালু এডুকেশনের কথা বলেছেন, তিনি একটা গুরুকুল সিস্টেমের কথা বলেছেন, তিনি ফরমেশন অফ গুড হ্যাবিটের কথা বলেছেন। এই যে হ্যাবিটের কথা যদি আমরা বলি, আমার কাছে বিষয়টা এরকম দাঁড়ায় যে কোনো একটা 2 বছর বা 3 বছরের শিশু আমরা দেখি, তাকে যখন আমরা ব্রাশ করাতে যাই, প্রথম অবস্থায় সে কি করে? ব্রাশ করতে চায় না। তার কারণ সে ব্রাশ করলে কি হবে তার ফলটা সে জানে না, তার জন্য সে ব্রাশ করতে চায় না। সে কি করে? অনেক সময় টুথপেস্ট খেয়ে নেয়, অনেক সময় ব্রাশ করে না, অনেক সময় সেটাকে ভয় পায়। কিন্তু আজকে আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা আমার সঙ্গে এখানে শুনছেন, আমি যদি তাদেরকে বলি যে তোমরা আজকে কি ব্রাশ না করে খেয়েছো, তাহলে এখন আমি অনলাইনে আছি বলে হয়তো কিছু বলতে পারছে না, যদি সামনাসামনি হই তাহলে জানি না আমাকে তারা কি করবে। অন্তত একটা কথা বলবে যে এটা ভাবতে পারলেন কি করে আমরা ব্রাশ না করে খাই। তাহলে এই যে ব্রাশ করে আমরা খাই, এটা যখন ছোট ছিলাম তখন ব্রাশ না করেই খেতাম। তাহলে আজকে আমার বয়স যদি 18, 19, 20 হয়, তাহলে আমি ব্রাশ করে খাই। তাহলে ব্রাশ করে খাই মানে কি? এই যে ব্রাশ করার যে অভ্যাস, এটা কিন্তু ধীরে 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 আমার মধ্যে তৈরি হয়েছে, হয়ে গিয়ে আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমি ব্রাশ না করে খেতে পারি না। তাহলে স্বামীজি কিন্তু সেই অভ্যাস গঠনের কথা বলেছেন। কোন অভ্যাস? যে অভ্যাস মানুষকে মানুষ হতে সাহায্য করে, যে অভ্যাস মানুষের নৈতিকতা তৈরি করে, যে অভ্যাস মানুষের চরিত্র গঠন করে, সেই অভ্যাস তিনি গুরুকুল সিস্টেমের মধ্যে থেকে ব্রহ্মচর্য পালনের মধ্য দিয়ে সেই অভ্যাসগুলোকে প্রতিনিয়ত আয়ত্ত করতে বলেছেন। যাতে করে অভ্যাস মানেই হচ্ছে যেটা আমাদের মানুষদের চিন্তা চেতনা রক্তে মাংসের মধ্যে মিশে যায়, যেটা আমরা চাইলেও কিন্তু আমাদের পরবর্তী জীবনে সেটাকে আমরা ত্যাগ করতে পারি না। তাই স্বামীজি কি অভ্যাস গঠনের কথা বলেছেন? স্বামীজি বলেছেন ভালো অভ্যাস, গুড হ্যাবিট, অর্থাৎ যে অভ্যাসের মাধ্যমে আমি একজন মানুষ হয়ে উঠতে পারি। তার কারণ অন্যান্য প্রাণীদের থেকে একটাই আমাদের তফাৎ, সেটা হচ্ছে যে অন্যান্য প্রাণীরা পরবর্তীকালে যে পরিচিতি নিয়ে সেই পৃথিবীতে আসে, সেই পরিচিতি থেকেই তাকে আবার মরতে হয়। আমরাও সেই পরিচিতি নিয়ে মরি, বাট আমাদের না পুনরায় জন্ম হয়। আমরা মানুষরা আমাদের আবার মানুষ হয়ে উঠতে হয়। তাহলে এই যে মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে স্বামীজির এডুকেশন কিন্তু শিক্ষার যে 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 মূল্যবোধের শিক্ষার কথা বলেছেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং লাস্টের যে পয়েন্টটা রয়েছে, লার্নিং থ্রু মিস্টেক্স। স্বামীজি যেই শিক্ষায় বিশ্বাস করতেন সেটা আমাকে বলতে হবে, সেটা হলো যে তিনি কিন্তু সেই সময়কার ইংরেজদের যে শিক্ষা, সেই শিক্ষার বিরোধী ছিলেন। সেই শিক্ষাকে তিনি মেশিনের সঙ্গে তুলনা করতেন। আর আমাদের ভারতীয়রা সেই ইংরেজদের শিক্ষা গ্রহণ করে তিনি বলতেন শুধুমাত্র একটা কেরানি হওয়ার শিক্ষা, শুধুমাত্র একজন উকিল হওয়ার শিক্ষা, সেই শিক্ষা কিন্তু স্বামীজি চাননি। স্বামীজি যে শিক্ষার কথা বলেছিলেন সেই শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে যে অপূর্ণতা, মানুষের মধ্যে যে অসম্ভব সম্ভাবনা, মানুষের মধ্যে যে পটেনশিয়ালিটি, সেই পটেনশিয়ালিটিকে আত্মপ্রকাশ করার শিক্ষার কথা তিনি বলেছিলেন। তাই স্বামীজি বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে অসম্ভব শক্তি রয়েছে, সেই শক্তিকে মানুষ উপলব্ধি করতে হবে। সেই যে মানুষের মধ্যে যে ভেতরের যে যে সুপ্ত অবস্থায় যেটা থাকে যে শক্তি, সেই ব্রহ্ম জ্ঞানকে উপলব্ধি করতে বলেছেন। অর্থাৎ মানুষ যদি তার জীবনকালের মধ্যে সেই ব্রহ্ম জ্ঞানকে উপলব্ধি করতে পারে, তাহলে কিন্তু সে তার শক্তি সম্পর্কে অবগত হতে পারে, সে বীর্যবান হতে পারে, সে একজন সন্ন্যাসী হতে পারে, সে একজন মানুষ হয়ে উঠতে পারে, যেই মানুষের উপরে সবার বিশ্বাস, যেই মানুষের উপরে সমাজের বিশ্বাস, যেই মানুষের উপরে আমাদের দেশের বিশ্বাস তৈরি হবে। সেরকম কঠিন সিংহের মতো মানুষ হতে বলেছেন। আর সেই মানুষ হতে গেলে মানুষের চরিত্র থাকা দরকার। কিন্তু আমরা কি দেখছি বর্তমান সময়ে দাঁড়িয়ে? আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখছি যে আমাদের যে মানসিক বল, মানসিক জোর, সেটা কিন্তু অত্যন্ত ক্ষীণ। আমরা কি করছি? আমরা হয়তো এখন কলেজে পড়ছি, পড়তে পড়তে কোনো একটা বন্ধুর থেকে আমরা আঘাত পেতে পারি, কোনো একটা বাবা মার থেকে আঘাত পেতে পারি। আমরা কি দেখছি বর্তমান সময়ে দাঁড়িয়ে? আমাদের পশ্চিমবাংলা বর্তমান সময়ে দাঁড়িয়ে এবং এই লকডাউন পিরিয়ড বা তার আগের পরবর্তী সময় যদি আমরা যদি ডেটা দেখি ভালো করে, সেখানে দেখব তথ্য বলছে যে
মানে কলকাতা একটা সুইসাইড জোনে পরিণত হয়েছে। অর্থাৎ এত পরিমাণে সুইসাইড হচ্ছে, সেই সুইসাইড কারা করছেন? আমাদের যুব সমাজ। এবং সুইসাইডের কারণগুলো কি কি? কারো সঙ্গে, কারো বোনের সঙ্গে ভাইয়ের গন্ডগোল হয়েছে, তার জন্য সুইসাইড। বাবা মা মোবাইল দেয়নি, তার জন্য সুইসাইড। কোনো বন্ধুর সঙ্গে, কোনো প্রেমিকের সঙ্গে গন্ডগোল হয়ে গিয়ে তার বনিবনা হয়নি, তার জন্য সুইসাইড। তাহলে স্বামীজি যদি বেঁচে থাকতেন আর যদি এগুলো দেখতেন, আমার মনে হয় তিনি খুব বেশি খুশি হতেন না, এবং আরো বেশি দুঃখ করতেন যে আমি এরকম যুব সমাজ চাইনি যারা কোনো ছোট্ট একটা ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে নিজের জীবনটাকে শেষ করতে পারে। সবচেয়ে বড় কথা, এই জীবনের মালিক কি আমি? এই যে আজকে আমার এত সুন্দর একটা জীবন, এই জীবনের মালিক তো আমি নই। তাহলে জীবনের মালিক যদি আমি নই, এই জীবন যদি এই জীবনের সিদ্ধান্ত যদি আমি না নিতে পারি, তাহলে তার পাপ হচ্ছে। তাহলে এই পাপ করার অধিকার তো ঈশ্বর আমাকে দেয়নি। শুধু ঈশ্বর আমাকে বলেছেন যে তুমি তোমার জীবনের উৎকর্ষতা করতে পারো, জীবনটাকে সুন্দর করতে পারো। কেন সুন্দর করতে পারো? কারণ পৃথিবীতে যত জীবজন্তু আছে, যা কিছু আছে, সবচাইতে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে তুমি। তুমি মানুষ হিসাবে জন্মেছো। মানব জনম অনেক বেশি দামি। অনেক পুণ্য করলে তবে নাকি, আমাদের ফিলোসফিতে বলা হয়, ভারতীয় ফিলোসফিতে, তবে নাকি মানব জনম পাওয়া যায়। আর সেই মানব জনমকে আমরা এরকম ভাবে নষ্ট করছি। তাহলে আমাদের মধ্যে যদি চারিত্রিক দৃঢ়তা থাকে, আমাদের মধ্যে যদি সেই শিক্ষার মাধ্যমে যদি সেই পূর্ণতা আসে, তাহলে কিন্তু আমরা জীবনকে, যে কোনো রকমের পরিস্থিতি আমাদের জীবনে আসুক না কেন, আমরা সেটাকে মোকাবেলা করতে পারবো। স্বামীজির যে ইন্সপিরেশনাল যে সমস্ত লেখালেখিগুলো আছে, সেগুলো যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমরা দেখব যে আমরা কিন্তু একজন শক্তিশালী মনের মানুষ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবো। জীবন জীবন মানেই হচ্ছে দুঃখ, জীবন মানেই হচ্ছে সেখানে নানান রকমের অনিশ্চয়তা। সুতরাং স্বামীজির সেই কথা যদি আমরা মনে রাখি, তাহলে জীবনের যে কোনো রকমের উথাল পাতাল, যে কোনো রকমের উত্থান পতন আমাদের জীবনকে কিন্তু বিনষ্ট করতে পারবে না। হয়তো একটা খারাপ সময় আমাদের জীবনে আসতে পারে, কিন্তু একটা সময় আসবে যখন আমরা কিন্তু আরো ভালো একটা জীবন আমরা নিজেরা পেতে পারি। নেক্সট, এখানে স্বামীজি তার যে মিনস অফ এডুকেশন, সেই মিনস অফ এডুকেশনের মধ্যে একটা কনসেন্ট্রেশনের কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন, গাইডেন্সের কথা বলেছেন। অর্থাৎ এই গাইডেন্স বলতে কি বলা হয়েছে? আমরা যারা শিক্ষক, তিনি বলেছেন শিক্ষকদের দায়িত্ব শুধুমাত্র শুধুমাত্র যখন শিক্ষার্থী কোনো একটা জায়গায় আটকে যাবে, যখন সে আর এগোতে পারছে না, তখন প্রয়োজন অনুযায়ী তাকে সাহায্য করা। স্বামীজি বলছেন যে মানুষকে শেখানোর কিছু নেই, মানুষ সবকিছুই তার মধ্যে রয়েছে। জাস্ট আমরা কি করতে পারি, তার যে অন্তর্নিহিত যে সমস্ত গুণাবলীগুলো রয়েছে, সেগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে পারি। সুতরাং এখানে শিক্ষকের কাজ হচ্ছে তার যে অন্তর্নিহিত যে সমস্ত গুণাবলী, তার বহিঃপ্রকাশ ঘটাতে একটা পরিবেশ তৈরি করা। এর বাইরে আমাদের আর কিছু করণীয় নেই। যা আছে তার ভেতরে আছে, তার মধ্যে অসম্ভব পটেনশিয়ালিটি আছে, তার মধ্যে সুপ্ত অবস্থায় সেটা আছে, সেটা সেটা তাকে উপলব্ধি করাতে হবে, সেটা তাকে বোঝাতে হবে। কিরকম ভাবে উপলব্ধি করতে পারি আমরা? আমাদের স্বামীজি বলেছেন যে আমাদের একটা শরীর আর একটা হচ্ছে আমাদের মন। তাহলে এই যে শরীর এবং মন দুটো কি আলাদা? তাহলে মন তো আমার সঙ্গে আছে, শরীর আমার সঙ্গে আছে। আবার আমরা কখনো কখনো শুনি যে একটা আত্মাও নাকি আছে। তাহলে এই যে মন এবং হচ্ছে যে আত্মা এবং হচ্ছে শরীর, এই তিনটে জিনিসকে আমরা পেলাম। তাহলে এখানে এই তিনটে জিনিসের মাহাত্ম্য কোথায়? স্বামী বিবেকানন্দ মনের স্বভাবের কথা বলেছেন গল্প ছলে। তিনি বলেছেন যে তিনি মনকে একটা বাদরের সঙ্গে তুলনা করেছিলেন। বাদর তো আপনারা জানেন যে বাদর প্রচন্ড চঞ্চল হয়, সে এক জায়গায় স্থির থাকতে পারে না। তো স্বামীজি বলছেন কেউ আবার তাকে কেমন করে খানিকটা মদ খাইয়ে দিয়েছে, অর্থাৎ বাদরকে মদ খাইয়ে দিয়েছে। ভালো কথা, বাদর মদ খেয়ে নিয়েছে। বাদর এমনই চঞ্চল, তার মদ খেয়ে আরো চঞ্চল হয়ে উঠলো। আবার তার উপর তখন তাকে একটা বিছে কামড়ে দিয়েছে। বিছে কামড়ের প্রচন্ড যন্ত্রণা। বেশ, বাদরকে মদ খাইয়ে দিয়েছে, তার উপরে বাদরকে আবার একজন বিছে কামড়ে দিয়েছে। তাতে সে কিরকম চঞ্চল হয়েছে ভাবুন। তাতেও শেষ হয়নি, তার উপরে বাদরের ঘাড়ে একটা ভূত চেপেছে। অর্থাৎ তাকে মদ খাইয়ে দেওয়া হয়েছে, তার একটা বিছে কামড়ে দিয়েছে তাকে, তারপরে তাকে আবার তার ঘাড়ে একটা ভূত চেপে গেছে।
এই অবস্থায় বাদরটা কিরকম চঞ্চল হতে পারে দেখো। তাহলে মানুষের মন হচ্ছে এরকম একটি বাদরের মতো। কিরকম সেটা আরো একটু উদাহরণ দিতে পারি আমরা। পরীক্ষার সময় পড়ছি, পড়তে পড়তে হাতে মোবাইলটা আছে, তা আমার না মনের মধ্যে কেমন একটা কুটকুট করছে, কেমন একটা হচ্ছে, দেখি তো একটা কিছু মেসেজ এলো কিনা, দেখি তো ফেসবুকে কোনো একটা আপডেট এলো কিনা। কি আমাদের এরকম করে কিনা? কি শিক্ষার্থী বন্ধুরা, আমি তো একইভাবে বলে যাচ্ছি, তোমাদের সঙ্গে একটু ইন্টারাকশন দরকার। কি কারো এরকম হয়? সবারই হয়, বলছে না। হ্যাঁ, হয়। ম্যাডাম বলছে সবারই হয়। তাহলে আমরা কি করি, যখন আমাদের পরীক্ষা আসে তখন কি করি, তখন সেই মোবাইলটাকে বন্ধ করে দিই, ফেসবুক থেকে লগ আউট হয়ে যাই, আর কি করি, একটা রেজলিউশন করি। কি রেজলিউশন করি? যতক্ষণ না আমার পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আর মোবাইলে হাত দেব না। সুতরাং যখনই আমি মোবাইলে হাত দিচ্ছি তখন কি হচ্ছে, আমার মন চঞ্চল হয়ে যাচ্ছে, তখন আমি পড়ায় আর কনসেন্ট্রেশন করতে পারছি না, মনোসংযোগ করতে পারছি না। আর মনোসংযোগের কথা কিন্তু স্বামীজি বলেছেন যে যে কোনো ভালো কাজ করতে গেলে মনোসংযোগ কিন্তু ভীষণ দরকার। মনোসংযোগী না হলে কোনো কাজ ভালো করে করা যায় না। তাহলে মনোসংযোগ কিসের মাধ্যমে হয়? মনের মাধ্যমে হয়। আর মন কোথায় থাকে? মন কোথায় থাকে? আমার তো মন কখনো রসগোল্লা খেয়ে বেড়াচ্ছে, কখনো পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে, কখনো ঘুড়ি উড়াচ্ছে, কখনো মাছ ধরছে, কত কি করে বেড়াচ্ছে মন। তাহলে মন কিন্তু বাদরের মতো, মনকে কিন্তু কন্ট্রোল করা খুব কঠিন। তাহলে মন কি? অথচ অথচ স্বামীজি বলেছেন মনের শক্তি দিয়ে আমাদের সব কাজ করতে হবে, সব জ্ঞান আহরণ করতে হবে। জীবন ধারণ করতে গেলেই আমাদের মনের শক্তি প্রয়োজন। আর যদি সেই মনের শক্তি থাকে তাহলে আমরা কি করতে পারি? আমাদের মনের শক্তি কাদের থাকে? যাদের চিন্তায় চেতনার মধ্যে পবিত্রতা আছে, ধৈর্য আছে, অধ্যবসায় আছে, এগুলো সবই হচ্ছে মনের গুণ। যদি আমরা সেগুলো করতে পারি তাহলে কি হবে? মন শান্ত হবে। আর আমরা যা কিছু গ্রহণ করতে চাই সেটা খুব ভালো করে গ্রহণ করতে পারবো এবং অনেক সময় আমাদের সেটা মনে থাকবে। এবার প্রশ্ন হলো, আমার একটা গল্পের কথা মনে পড়ছে। আমি একজন রাইটারের গল্প পড়তে খুব পছন্দ করি। তিনি হচ্ছেন হুমায়ুন আহমেদ। তিনি বাংলাদেশের একজন রাইটার। তো হুমায়ুন আহমেদ বলছেন তিনি মনকে একটা ঘোড়ার সঙ্গে তুলনা করেছেন। ঘোড়ার সঙ্গে কেমন? ধরুন আমাদের মনের মধ্যে হঠাৎ করে কোনো একটা ইচ্ছে জাগলো। এবার সেই ইচ্ছেটা যতক্ষণ না আমরা নিবারণ করছি, মানে ইচ্ছেটাকে শেষ করছি, ততক্ষণ কি হয়, সেই মনের ইচ্ছে আরো বাড়তে থাকে। অর্থাৎ সেটা ঘোড়ার মতো আমাদের ঘাড়ে চেপে বসে। আর যখন সেটা ঘাড়ে চেপে বসে তখন কি হয়, সে কি হয়, আমার ঘাড়ে চেপে আমাকে সে তাড়াতে থাকে। অর্থাৎ মন আমাকে নিয়ন্ত্রণ করতে থাকে, ছোটাতে থাকে, আর আমি কি করি, ছুটতে থাকি। এবার কোথায় গিয়ে যে ধাক্কা খাবো আমি জানি না। তাই স্বামীজি বলছেন যে মনের উপরে চেপে বসতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে, মনোসংযোগ বাড়াতে হবে, তবেই কি হবে, আমরা কোনো কাজ ভালো করে করতে পারবো। আর আমরা যারা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই মনের আহ, যে স্বভাব, সেই স্বভাবের বিরুদ্ধে গিয়ে আমাদেরকে যত্ন সহকারে, একাগ্রতা সহকারে, সংযমের সঙ্গে এই মনকে বোঝাতে হবে যে মন, তুমি চঞ্চল, তোমাকে আমি আটকাতে পারবো না, কিন্তু এখন তো আমার পরীক্ষা রয়েছে, তাই আমাকে একটু সময় দাও, আমি একটু দৃঢ় সংকল্পের সঙ্গে আমার পরীক্ষাটা দিই, তাহলে আমি নম্বরটা ভালো পাবো। তাহলে কি করতে হবে? মনকে বোঝাতে হবে। কারণ মনের দুদুল্যমানতা, মনের চঞ্চলতা হচ্ছে মনের ধর্ম। আর আমার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে মনকে বোঝানো। সুতরাং যা কিছু আমার মনকে ক্ষতিগ্রস্ত করে, যা কিছু আমার মনকে সবসময় দুদুল্যমানতা দেয়, চঞ্চলতা দেয়, সেগুলো আমাকে বুঝতে হবে, সেগুলোর থেকে আমাকে দূরে থাকতে হবে। যা আমার মনের মধ্যে কষ্ট দেয় সেগুলো আমাকে দূরে থাকতে হবে, সেগুলোকে জয় করতে হবে, অতিক্রম করতে হবে। সেই জয় করার কথাই কিন্তু স্বামীজি বারবার আমাদেরকে বলেছেন। নেক্সট, স্বামীজির শিক্ষা, যে ইউথ এডুকেশন, সেটা বলতে গিয়ে আমি এখানে টাইপস অফ এডুকেশনের কথা তিনি বলেছেন, যেখানে একটু পিপিটিটা দেখা যাচ্ছে না, যাই হোক। তো এখানে তিনি বলেছেন ফিজিক্যাল এডুকেশন, মোরাল এন্ড রিলিজিয়াস এডুকেশন, আরো অনেক কিছু বলেছেন। যাই হোক, আমি সেই প্রশ্নে যাচ্ছি না যেহেতু সময় কম। নেক্সট,
নেক্সট, এর পরেরটায় আসুন। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। এবার প্রশ্ন হলো, ওকে স্যার। আমরা অনেক কিছু শুনলাম, মানে অনেক কথাই শুনছি, মন সম্পর্কে কথাবার্তা হলো, মনসংযোগ সম্পর্কে কথাবার্তা হলো। এবার আমরা একটু অন্যরকম আলোচনার মধ্যে যাই। অর্থাৎ এতক্ষণে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে স্বামীজি আমাদের যারা যুবক যুবতী তাদের শিক্ষা নিয়ে কি বলতে চেয়েছেন। আপনারা কি জানেন যে স্বামীজির জীবন কত কষ্টের ছিল, কত দারিদ্র, কত মানে অনাহার অর্ধাহার, কত কিছুর মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। তাকেও প্রমাণ করতে হয়েছে যে আমি ভালো চাই, আমি খারাপ চাই না। এমনও হয়েছে তাকে জুয়ারু বলা হয়েছে, তাকে নেশারু বলা হয়েছে, তাকে অনেক কিছু বলা হয়েছে। এটা মনে হয় আমাদের দুর্ভাগ্য, আমাদের ভারতবর্ষের মানুষদের, যারাই হচ্ছে বিখ্যাত মানুষ হিসেবে আমরা পেয়েছি, তাদের প্রত্যেককেই কিন্তু এই ধরনের নানান রকমের বিষয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেটা স্বামীজিকে যেরকম যেতে হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে যেতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে। তাই একদিন শ্রী রামকৃষ্ণ আহ তার যে স্বামীজির গুরু, তিনি বলছেন, স্বামীজি যখন প্রচন্ড পরিশ্রম করে তার রক্ত, তার ঘাম, তার ক্লান্তি, ভীষণ ক্লান্ত, এত পরিশ্রম করছেন, তখন রামকৃষ্ণ তার দিকে তাকিয়ে হাসছেন। তখন কেন হাসছেন রামকৃষ্ণ? যে আহ স্বামীজি কষ্ট করুক সেটা আমার ভালো লাগে না, সেটা কি? না, নিশ্চয়ই সেটা নয়। আমরা জানি যে স্বামীজির সঙ্গে রামকৃষ্ণের যে সম্পর্ক, সেটা আমরা জানি। সেই সম্পর্ককে ব্যাখ্যা করার নয়, সেই সম্পর্ককে হচ্ছে উপলব্ধি করার। আমরা জাস্ট উপলব্ধি করতে পারি যে একজন শিষ্য এবং গুরুর সাথে কিরকম সম্পর্ক হতে পারে। তার কারণ আজকে এখানে আমাদের শিক্ষার্থী এবং আমরা শিক্ষক, এখানে এত সুন্দর একটা আলোচনার আয়োজন করা হয়েছে, তাই আমাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে শিক্ষক এবং শিক্ষার্থী, তাদের সম্পর্ক কিন্তু ভীষণ একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে চলে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য ভালো নয়। তাই আমাদেরকে, আমাদের যে পরম্পরা, আমাদের যে গুরু শিষ্যের যে পরম্পরা, গুরুর প্রতি আমাদের যে ভালোবাসা, যে রেসপেক্ট, যে শ্রদ্ধা, সেটা আমাদের উপলব্ধি করতে হবে কিসের মাধ্যমে? এই স্বামীজি এবং রামকৃষ্ণের যে সম্পর্ক, তার মাধ্যমে। অর্থাৎ তখন রামকৃষ্ণ তার মা ভবতারিণীকে বলছেন, প্রার্থনা করছেন, হ্যাঁ মা, আমি যেই কাজ করতে চেয়েছিলাম, আমার যে অবাস্তব স্বপ্ন, সেটা আমার এই শিষ্য, আমার এই বিবেক সেটাকে সম্পূর্ণ করবে। তাই আজকে আমি খুব আনন্দ লাগছে, আমি হাসছি, সে হাসছে বিবেকানন্দের দিকে তাকিয়ে। কারণ বিবেকানন্দ তখন রক্ত মাংস, তার যে ক্লান্তি, সেটা দিয়ে এসে চেষ্টা করছে যে কি করে মানুষকে চেতন করা যায়, কি করে মানুষকে সচেতন করা যায়। এবং রামকৃষ্ণ যে চেতনার কথা বলেছেন, তোদের চৈতন্য হোক, সেখানে সেই স্বামীজি কিন্তু চৈতন্য হতে গেলে মানুষকে কোন পথের মধ্য দিয়ে সেই চৈতন্য আসবে, সেই কথা তিনি বলেছিলেন। যেখান থেকে আমাদের রবীন্দ্রনাথের সেই অসাধারণ কবিতা মনে পড়ে যায়, যে কোন চেতনার কথা বলেছিলেন স্বামীজি। আর রবীন্দ্রনাথ তার ভাষায় বলছেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চূর্ণি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বলুম, সুন্দর সুন্দর হলো সে। তাহলে রবীন্দ্রনাথও কিন্তু সেই চেতনার কথা বলেছেন তার কবিতার মাধ্যমে। এই চেতনার কথা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের মধ্য দিয়ে, এবং স্বামী বিবেকানন্দ আপামর ভারতবর্ষের যুবক সম্প্রদায়ের মধ্য দিয়ে সেই চেতনাকে দেখতে চেয়েছিলেন। কারণ মানুষ এবং পশুর মধ্যে কোনো তফাৎ নেই যদি মানুষের মধ্যে সেই চেতনা না থাকে, যদি মানুষের মধ্যে সেই মন না থাকে উপলব্ধি করার। আর আমার মনে হয় মানুষের জীবনকে গড়ে তোলার জন্য ছাত্র জীবন হচ্ছে আদর্শ জীবন, যেই জীবনেই মানুষ তার চরিত্রকে গঠন করবে, মানুষের উপলব্ধি হবে, মানুষের মধ্যে একটা চিন্তা চেতনার বিকাশ হবে। তাই স্বামীজি বললেন, তিনটে জিনিসের কথা বললেন। একটা হচ্ছে একদম, হ্যাঁ এই স্লাইডটা রাখুন। তিনি বললেন যে গুডনেস, অর্থাৎ ভালো। সেই ভালোর কথা বলতে গিয়ে তিনি অনেক ধর্মের সমালোচনাও করেছেন, যে ভালো মুসলিম হও, ভালো হিন্দু হও, ভালো খ্রিস্টান হও। তিনি এই কথা বলেছেন। আর তিনি কাকে ঘৃণা করেছেন? তিনি ঘৃণা করেছেন সংকীর্ণতাকে, জেলাসকে। অর্থাৎ তিনি বলেছেন যে এই সংকীর্ণতা মানুষকে কি করে? সংকীর্ণতা মানুষকে একটা
অন্ধ ধারণার মাধ্যমে মানুষকে ভারী করে দেয়। যে ভারী হয়ে গেলে মানুষ আর তার উত্তরণ হতে পারে না, তার উৎকর্ষণ হতে পারে না। তাই তিনি এই সংকীর্ণতা, এই জেলাস অর্থাৎ হিংসা, এগুলোকে পরিত্যাগ করতে বলেছেন। তিনি বলেছেন যে মানুষের মন কোনো ডাস্টবিন নয় যে বিভিন্ন রকমের হিংসা দিয়ে সেটা ভরে থাকবে। মানুষের মন হচ্ছে অত্যন্ত সুন্দর একটা ফুলের বাগানের মতো, যেখানে সুন্দর সুন্দর ফুল থাকবে, অর্থাৎ সেখানে মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি, যারা হচ্ছে আহ যারা দিন দরিদ্র, তাদের জন্য তার মন যেন কেঁদে ওঠে, মানুষ হিসেবে যেন মানুষের পাশে তারা দাঁড়াতে পারে। তাই তিনি প্রত্যেক মানুষের জন্য কাজ করতে বলেছেন। সেই কথা বলতে গিয়ে শ্রীকৃষ্ণের একটা ছোট্ট গল্প আমি বলি। সেটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার যে আহ যুবা অবস্থায় যখন রাখালদের সঙ্গে বসে মাঠে গরু নিয়ে প্রচন্ড রোদ্দুরের মধ্যে একটা গাছের নিচে গিয়ে যখন আশ্রয় পেল, তখন তিনি রাখাল বালকদের উদ্দেশ্যে বলল যে তোমরা এই গাছের দিকে দেখো। তখন রাখাল বালকরা গাছের দিকে লক্ষ্য করলো এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় তাদেরকে ব্যাখ্যা দিলেন যে দেখো, আজকে এত রোদ্দুর, এই রোদের মধ্যে এই গাছগুলো দাঁড়িয়ে আমাদেরকে ছায়া দিচ্ছে, আর আমরা ক্লান্ত মানুষ এখানে ছায়া পেয়ে কত আনন্দ আছি আমরা। আহ তো এই যে বিবেকানন্দ সেই যে গল্পটা, এই গল্প থেকে আমাদেরকে এটাই বুঝতে পারি আমরা যে যেই মানুষ অন্য মানুষকে ছায়া দিতে পারে না, সে কিসের মানুষ? যেই মানুষ অন্যের দুঃখ বুঝতে পারে না, সে কিসে মানুষ? তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু গাছগুলো সহ্য করে, দেখো তোমাদেরকে ছায়া দেয়, কিরকম ভাবে দাঁড়িয়ে আছে। তাহলে তাহলে কার মতো হও? গাছের মতো হও। গাছের মতো হও অর্থাৎ আমাদের জীবনে কোনো একটা আইডিয়াল থাকা দরকার, আমাদের জীবনে কোনো একটা আদর্শ থাকা দরকার। সে আদর্শ কে? সে আদর্শ আমরা গুরুরা হতে পারি, বাবা মা হতে পারে, ইভেন কোনো মানুষ হতে পারে। সে আদর্শ, আদর্শ মানুষকে কি করে? একটা মানুষকে একটা সুন্দর মানুষ হতে সাহায্য করে। যে আদর্শ তিনি দেখিয়ে গেছিলেন আহ আহ, শ্রী রামকৃষ্ণের প্রতি, যে আহ, যে রামকৃষ্ণ মানে তাকে, তার যে শিষ্য, আদর্শ গুরু শিষ্যের কেমন হবে, সে আদর্শের কথা আজকে আমাদের মনে করতে হচ্ছে। যাই হোক, মোটামুটি এই বিষয় এমন বিষয় যেটা হয়তো বললে আরো অনেক বলা যায়। আমাদের শিক্ষার্থীরা অনেকক্ষণ ধরে এই বিভিন্ন কথাগুলো শুনছে। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের বিবেকানন্দের যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো অধ্যয়ন করা দরকার। তার কারণ সত্যি আজকে আমাদের ভারতবর্ষের একটা কঠিন পরিস্থিতি। এখানে সারা ভারতবর্ষের আমাদের মানুষদের একটা ওয়েস্টার্ন কালচারের প্রতি ঝোঁক, আমাদের বিভিন্ন বিদেশি খাবারের প্রতি ঝোঁক, সেগুলো আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা ভারতবাসী, আমরা সারা পৃথিবীকে পথ দেখাতে পারি। এবং এই যে আমাদের ছাত্র অবস্থা, এই সময় হচ্ছে আমাদের নিজেকে গঠন মানে তৈরি করার বয়স। সুতরাং এই সময় যদি আমরা একটা আদর্শ হিসেবে নিজেকে না তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের সারা জীবনটাই, যেমনি আমরা ভালো থাকতে পারবো না, তেমনি আরেকজনকে ভালো রাখতে পারবো না। তার কারণ কাউকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো থাকতে হয়। আর কি করে ভালো থাকতে হয় সেটা কিন্তু স্বামীজি আমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে গেছেন। যাই হোক, প্রত্যেকে আমার এই কথা শোনার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রত্যেককে জানাই। এটুকু বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর হয়েছে এই লেকচারটা। কত গল্প দিয়ে খুব সুন্দর সহজ ভাবে তুমি বুঝিয়েছো এবং ভীষণই মনোগ্রাহী হয়েছে। বেশ সুন্দর একটা ক্লাসে বসে আছি, টিচার সুন্দর করে বোঝাচ্ছেন। আমার মনে হয় না, আমি জানি না প্রত্যেক স্টুডেন্টের ভালো লেগেছে এবং বাইরে থেকে যে সমস্ত পার্টিসিপেন্টরা রয়েছেন তাদেরও ভালো লেগেছে। এখানে উজ্জ্বল বাবু রয়েছেন যিনি আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন, তিনিও নিশ্চয়ই বলবেন। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু উজ্জ্বল বাবু, মানে যেভাবে উনি আজকে আমাকে প্রিপেরিটা। এরকম বলবেন না স্যার, এটা অ্যাজ এ পার্টিসিপেন্ট আমার কর্তব্য। না না, খুব মানে ভালো লাগলো আর কি। যাই হোক, প্রত্যেকে আপনারা ভালো থাকবেন। আপনার আপনার স্পিচটা একাধিক শিক্ষার্থী বন্ধু বা অন্যান্য বন্ধু বান্ধবদের সহযোগিতা করবে জীবনে চলার পথে। তো সেই কারণে এটুকু আমার কর্তব্য বলে ধরছি। থ্যাংক ইউ। আর